আমি ডাক্তার আতিকুজ্জামান অরল্যান্ডো, ফ্লোরিডা থেকে আপনাদের সামনে এসেছি আবার। গত কয়েক সপ্তাহ ধরে আমরা করোনা ভাইরাস এবং করোনা ভাইরাস নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং তাদের কথা শুনেছি। এই করোনা ভাইরাস নিয়ে আরো একটা বড় জিনিস যেটি আমরা লক্ষ্য করছি সেটি হলো করোনা ভাইরাস শুধু যে আমাদের শারীরিকভাবে যে একটা বিপর্যয়ের সৃষ্টি করছে তা না, সামগ্রিকভাবে আমাদের সমাজের সবার মধ্যে আশঙ্কাজনকভাবে আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং অন্যান্য নানা ধরনের সোশ্যাল প্রবলেম তৈরি করছে, সামাজিক সমস্যা তৈরি করছে। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ ডক্টর মনিবুর রহমান খানের প্রতি। ডক্টর মনিবুর রহমান খান নিউ ইয়র্কের একজন খ্যাতমান মনোরোগ চিকিৎসক। তিনি নিউ ইয়র্কের স্টেট সাইকিয়াট্রিক ফ্যাসিলিটি ক্রিডমোর হসপিটালের চিফ সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কের শুরু থেকে এখন পর্যন্ত তিনি অনেক কিছু দেখেছেন, বিশেষ করে যখন মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি আসে। অনেক ধন্যবাদ মুনিব ভাই আজকে আমাদের সাথে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। আতিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আরেকটা অভিনন্দন তোমাকে হচ্ছে যে তুমি যে প্রোগ্রামগুলো করছো, দিস ইজ রিয়েলি ভেরি হেল্পফুল ফর দ্য জেনারেল পিপল অ্যান্ড অলসো ফর প্র্যাকটিশনার্স। আমরাও কিন্তু লার্ন করছি এভরি ডে, ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। তুমি যে আমাকে বলছো যে মানসিক সমস্যাগুলো যেগুলো হচ্ছে আর কি, এগুলো অ্যাকচুয়ালি এই লকডাউনের এই জিনিসটা শুরু হয়েছে মিড মার্চ থেকে আর কি, এটা কিন্তু এখনো চলছে। তুমি প্রথমেই বললে যে এই করোনা ভাইরাসের জন্য যে শুধু শারীরিক প্রবলেম হচ্ছে সেটা না, কিন্তু শারীরিক প্রবলেম তো হচ্ছে, তার পাশাপাশি মানসিক সমস্যাও দেখা যাচ্ছে। মানসিক সমস্যাটা যে শুধু যে যারা করোনা ভাইরাসের এফেক্টেড তাদের মধ্যে নয়, কিন্তু এরা কিন্তু যারা করোনা ভাইরাসে এফেক্টেড হয়নি এবং করোনা ভাইরাসে যাদের ফ্যামিলি এফেক্টেড হয়েছে সবাইকে কিন্তু সামহাও মানসিক একটা সিমটমস হচ্ছে। তারপরও কথা হচ্ছে যাদের মানসিক সিমটমস আগের থেকে ছিল ওদের এই সিমটমস গুলো আরো বেশি বেড়ে যাচ্ছে আর কি। যদি আমরা দেখি যে কি কি ধরনের মানসিক সমস্যাগুলো আমরা ফেস করছি বা বিভিন্ন এই আমাদের জনসাধারণ গুলো কমপ্লেইন করছে বা বিভিন্ন ডক্টরের কাছে আসছে, প্রথমেই যে জিনিসটা হচ্ছে সবার মধ্যে এই একটা অজানা ভয়, একটা আশঙ্কা, এই প্রথমে একটা এংজাইটি শুরু হচ্ছে। কিন্তু আমরা কিন্তু সমস্ত অনিশ্চয়তা, আমরা জীবনে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু কখনো কেউ পড়ে নাই, ইভেন আমরা ডাক্তাররাও কিন্তু কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হইনি। The whole world is changed, our perspective of everything is totally changed, লাইফ পার্সপেক্টিভ, জীবনধারা সম্পূর্ণ বদলে গেছে। তার মধ্যে এই জনসাধারণ গুলো কিভাবে, এরা লকডাউন হয়ে আছে, কিন্তু তখন প্রথমে শুরু হয় একটা এংজাইটি যখন প্রথমে থাকে, অল্প এংজাইটি কিন্তু অ্যাকসেপ্টেবল, কারণ যদি আমাদের একদমই অ্যাংশিয়াস না থাকি তাহলে কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার হতে পারবো না, আমরা মোটিভেটেড হতে পারবো না। সবারই আমরা এক্সপেক্ট করি যে কিছু এংজাইটি হবে, কিছু স্ট্রেস হবে, কিন্তু যখনই এই এংজাইটি বা স্ট্রেস যখন লিমিট ক্রস করছে তখনই কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে। এংজাইটি হচ্ছে রেস্টলেসনেস, নার্ভাসনেস, টেনশন, তারপরে যে একটা প্যানিক ফিলিংস হচ্ছে, তো এই প্যানিক ফিলিংস এর জন্য প্যানিক অ্যাটাক হচ্ছে। তারপরে এফেক্টটা হচ্ছে ঘুমের প্রবলেম, আমার ঘুম হচ্ছে না ঠিক মতো, আমার দুঃস্বপ্ন হচ্ছে, প্রথমে এংজাইটি, তারপরে হচ্ছে দিনকে দিন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিপ্রেশনের সিমটম শুরু হচ্ছে, কিছু ভাল লাগছে না, সবাই কিন্তু বন্দি, সবাই কিন্তু একসাথে এক ঘরে বন্দি, কিন্তু ডিপ্রেশন হচ্ছে। আরেকটা প্রবলেম যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারস। আগে একটা প্রচন্ড মানুষ যখন ভয় পায় তখন কিন্তু একটা উদ্ভট আচরণ করে, সে জানে না সে কি করছে, সাইকোটিক বিহেভিয়ার, টোটালি ইররাশনাল বিহেভিয়ার, এই ধরনের সিমটমসও কিন্তু আসছে আমাদের কাছে। হ্যাঁ, হয়তো একটা ফোন পেলাম, যে আগে কখনো এই ধরনের সিমটমস ছিল না, এখন হচ্ছে কি ইদানিং তার মানে তখন হচ্ছে কি এই সিমটমস গুলো জানার জন্য আপনাকে কথা বলতে হবে, পেশেন্টের সাথে জানতে হবে যে এক্স্যাক্টলি পেশেন্ট কি বলছে। এটা সাইকিয়াট্রিক সমস্যা আর মেডিসিনের সমস্যার মধ্যে তফাৎটা হচ্ছে, মেডিসিনটা হচ্ছে ভেরি কনক্রিট, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার বুকে ব্যথাটা এদিকে যাচ্ছে, আমি ইকেজি করলাম, আমি একটা উত্তর পেয়ে গেলাম। কিন্তু সাইকিয়াট্রিক সমস্যা ডিল করতে হলে ফার্স্ট ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি, পেশেন্ট কি বলতে চাচ্ছে। এক একজনের ঘটনার সাথে আরেকজনের ঘটনা টোটালি ডিফারেন্ট। যদিও আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আছে যে আমি কিন্তু এখন এই পেশেন্টটা যে আমাকে কথা বলছে বা অমুকে আমাকে রিফার করছে, ব্যাক অফ দ্য মাইন্ড আমাকে চিন্তা করতে হচ্ছে যে সবকিছু হয়তো করোনা ভাইরাস রিলেটেড, আবার হয়তো 5% টোটালি ডিফারেন্ট, হয়তো সে এখন তার ডাক্তারের সাথে কথা বলতে পারছে না, কিন্তু মোটামুটি 95%।
যখন কোনো পেশেন্ট আমাকে ফোন করে আমি কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু পুট এনিথিং ইন পেশেন্টস মাউথ। আমি শুনতে চাচ্ছি যে কি হচ্ছে, এই ডাক্তার সাহেব আমার ঘুম হচ্ছে না, আমার দুশ্চিন্তা হচ্ছে, ঠিক আছে। আমি তখন কিন্তু জিজ্ঞেস করছি না যে কেন, আপনি বলেন। তারপরে ধীরে ধীরে বলা শুরু করি যে আমার কিন্তু কাজ নেই, হ্যাঁ, আর কতদিন এইভাবে থাকবো। এইভাবে এই সেন্টেন্স গুলো শুরু হয় আর কি। হ্যাঁ, তো সাইকোটিক সম্বন্ধে একটু বলি। সাইকোটিকটা যেমন একটা পেশেন্ট পেলাম, ফ্যামিলি মেম্বার্স বললো যে রিসেন্টলি সপ্তাহখানেক আগে পেশেন্ট একজন ফ্যামিলি মেম্বার্স মারা গেছে। পেশেন্টের দেয়ার ওয়াজ নো হিস্ট্রি অফ এনি সাইকিয়াট্রিক প্রবলেম। এই যে একটা শক হলো তার, হ্যাঁ, হি ইজ অ্যারাউন্ড 45-50 ইয়ার্স ওল্ড। তো ওনার সাইকোটিক সিমটমসটা কি হলো, উনি বিড়বিড় করে কথা বলা শুরু করলেন, প্রচন্ড নামাজ পড়া শুরু করলেন। দ্যাট ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমি তখন এটা কনফার্ম করার জন্য আমি ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করলাম যে এই ধরনের আচরণ কি উনি আগে কখনো করেছেন কিনা। তো উত্তর আসলো যে এই ধরনের আচরণ কখনো করেননি। তো এইটা আমাকে রিফার করেছেন আরেকজন প্রাইভেট ডক্টর, তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। আমরা 3 লাইন কানেকশন করলাম। তখন দেখলাম যে যখনই আমরা কথা বলতে যাচ্ছি ভদ্রলোক ফোনটা কেটে দিচ্ছে। তার মানে দিস ইজ অ্যান অ্যাবনর্মাল বিহেভিয়ার। আরেকটা জিনিস হচ্ছে, তখন জিজ্ঞেস করলাম যে উনি কি করছেন, যে উনি অনবরত নামাজ পড়ছেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। যখনই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন তখনই জিনিসটা হচ্ছে একটা সেফটি। আমরা যখনই কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট দেখি, সেটা করোনা ভাইরাস হোক বা যেখানে হোক, আমাদের সবচেয়ে প্রথম আমাদের ইনশিওর করতে হবে যে whether the safety is insured or not. যখন কোনো কারণে সেফটি জিওপারডাইজ, তখন এক্সট্রা রেড ফ্ল্যাগ, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। বললাম যে উনি কি করেন, উনি দৌড়ে বাইরে চলে যান। বাইরে চলে যাওয়ার জন্য উনি হয়তো অ্যাক্সিডেন্টও করতে পারেন বা অ্যাম্বুলেন্স এসে নিতে পারে। তা আমি বারবার করে জিজ্ঞেস করলাম যে উনি কি ভায়োলেন্ট হয়ে যান কিনা। যদি ভায়োলেন্ট না হয়, এখন তো আমরা চাচ্ছি এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরের প্রত্যেকটা হসপিটাল ইজ ওভারওয়েলমড। এখন যদিও একটু কমে আসছে, কিন্তু এই ঘটনাটা যখন হয়েছিল তখন হয়তো প্রায় মাসখানেক আগে, তখন টোটালি আমাদের হেলথ কেয়ার ফ্রন্টলাইন ওয়ার্কার্স দে ওয়ার ওভারওয়েলমড, হসপিটাল ওভারওয়েলমড, ইআর ভর্তি, হ্যাঁ, ইভেন অ্যাম্বুলেন্স নিতে চাচ্ছে না। তখন পারতপক্ষে even EMT personnel, doctor, we tried যদি extreme severe mental problem না হয় বা severe physical problem না হয়, everybody was avoiding ER at that time. Whether we can manage those patients, আমরা কি ওই পেশেন্ট গুলোকে ঘরে ট্রিটমেন্ট করতে পারি কিনা। তা আমার ওইটাই উদ্দেশ্য ছিল যে আপনার পেশেন্টকে আমি ডিপ্রেশন থাকলে আমি ওষুধ দিতে পারি, কিন্তু আপনি শুধু অ্যাসিওর করেন যে পেশেন্ট সেফ কিনা। বললেন যে পেশেন্ট সেফ আছে, কিন্তু পর মুহূর্তে দেখা গেল সেই পেশেন্ট তার আরেক আত্মীয়কে ধাক্কা দিয়েছে। তখন আর কোনো অবান্তর নেই, তখন বললাম যে এই মুহূর্তে 911 কল করে হসপিটালে পাঠাতে হবে। তো এই ধরনের সমস্যাগুলো পাচ্ছি আর কি এখন আমাদের এই সিটিতে, নিউ ইয়র্ক সিটিতে। এই সমস্যা শুধু নিউ ইয়র্ক না, এই সমস্যা অনেকটা ইউনিভার্সাল বলতে পারেন, বিশ্বজনীন। অবশ্যই। এটা আমরা যখন সাইকিয়াট্রিক জার্নাল গুলো পড়ছি দেখলাম যে এই সমস্যা ইটালিতে হচ্ছে, এই সমস্যা চায়নাতেও হচ্ছে, এবং এর প্রতি বেশ কিছু গবেষণামূলক লেখাও পড়লাম। আমার কাছে আপনার প্রশ্ন যে এখন তো বাংলাদেশেও এটা হচ্ছে এবং এই সমস্যা মোটামুটি সারা বিশ্বেই হচ্ছে। আমরা কিভাবে এর থেকে প্রতিকার পেতে পারি বা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে খুব সাবধানে এগোতে হবে। এই যে আমরা, যেমন যদি আমি শর্ট করে বলি, সংক্ষেপে বলি, এই যে আমরা নিউজ এক্সপোজার গুলো হচ্ছে, আমরা কিন্তু অনবরত নিউজ শুনছি, কিন্তু অনবরত এই নিউজ শোনার জন্য আমরা ঘরে বন্দি, অনবরত নিউজ শুনছি, এবং এই নিউজ শোনার জন্য আমাদের মন কিন্তু একটা সাইকেলে তৈরি হচ্ছে, কিন্তু একটা মেন্টাল প্যারালাইসিস হচ্ছে। তো একটা রিকমেন্ডেশন হবে, মানে এত নিউজ শোনার দরকার নেই। আপনি যদি নিউজ, আমি এটা জনসাধারণের জন্য বলছি, যে এত নিউজ এক্সপোজার হলে আপনি সুস্থ থাকতে পারবেন না, হয়তো আপনি তখন এংজাইটির জন্য কনসেন্ট্রেশন প্রবলেম হবে। তো একটা অ্যাডভাইস হচ্ছে যে হ্যাঁ, নিউজের দরকার আছে, আপডেট ইনফরমেশনের জন্য দরকার আছে, যাতে ডাক্তাররাও জানতে পারে কি হচ্ছে, জনসাধারণ জানতে পারে যে কতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত। অফকোর্স নিউজ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এক্সেসিভ নিউজ ইজ নট গুড। আপনি সকালে নিউজটা শুনলেন, দুপুরবেলায় শুনলেন, রাত্রে শুনলেন, তাহলে মোটামুটি আপনি আপডেট পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে একটা অ্যাডভাইস। আরেকটা হচ্ছে, যদিও আপনি যে দেশেই থাকুন না কেন, লকডাউন হচ্ছে, আপনি বাসায় বন্দি। তো বাসায় বন্দি, এখন আপনাকে কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে একটা রুটিন, একটা ছক তৈরি করতে হবে। কিন্তু সামহাও এই ছক তৈরি, আপনি বিভিন্নভাবে কিন্তু ছক তৈরি করতে পারেন। কিন্তু আপনি আপনার অনেকে দেখা যাচ্ছে বাসা থেকে কাজ করছে, সে তার কাজগুলো করছে, তার ছেলেমেয়েরা বাসায় আছে, হ্যাঁ, জাস্ট টু ডিস্ট্রাক্ট ইউর মাইন্ড, আপনি ছেলেমেয়েদের সাথে বসলেন, কথা বললেন, বয়স অনুযায়ী তাদেরকে এক্সপ্লেন করলেন, তাদের হোমওয়ার্কে অ্যাডভাইস করলেন, আপনার ফ্যামিলি মেম্বার্সরা বসলো। তো মেইন আইডিয়া হচ্ছে ডিস্ট্রাক্ট ফ্রম এই যে এংজাইটি প্রোন যে ইনফরমেশন আছে সেখান থেকে এই করা। থার্ড অ্যাডভাইস হচ্ছে, আপনি দুনিয়ার যেখানেই থাকেন না কেন, এই মুহূর্তে হেলদি লাইফস্টাইল,
এটা আপনাকে, এটা যদিও আমার পক্ষে বলাটা সহজ, প্রত্যেকটা জিনিস আমার একজন যখন কোনো অ্যাডভাইস দেয়, ইটস ভেরি ইজি ফর হিম টু গিভ অ্যাডভাইস, কিন্তু না ইম্পসিবল বলে কোনো কথা নেই, মানে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট স্লোলি অ্যান্ড স্লোলি উই হ্যাভ টু গ্রাস্প ইট। যেমন আপনাকে হেলদি লাইফস্টাইল, আপনাকে হালকা ব্যায়াম করতে পারেন, আপনি হেলদি ফুড খেতে পারেন, আপনার ডিস্ট্রাক্ট হলে আপনি অন্যান্য নিউজ দেখতে পারেন, করোনা ভাইরাস ছাড়া। আপনি যদি মিউজিক শুনতে ভালোবাসেন, মিউজিক দেখেন। আপনি যদি ধর্মীয় গ্রন্থ পড়তে ভালোবাসেন, সেগুলো দেখেন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিকানেকশন। এই মুহূর্তে আপনি ঘরে বসে আছেন, আপনার ফ্যামিলি মেম্বার আছে, আপনার অফ্রন্ত সময় আপনি কিছু প্রজেক্ট করলেন। আরেকটা হচ্ছে যেটা রিকানেক্ট বললাম, আপনি ফোন করেন, আপনার কলিগসদেরকে ফোন করেন, ফ্যামিলি মেম্বার্সদেরকে ফোন করেন, পুরনো বন্ধু বান্ধবকে ফোন করেন। ওই ফোন করার সময় কিন্তু আপনি ভেন্টিলেট করতে পারছেন। দেখেন, ফোন করার সময় কিন্তু আমরা কিন্তু এই যে আমি আপনার সাথে কথা বলছি, কিন্তু এর মধ্যে কিন্তু করোনা ভাইরাস কিন্তু আছে, কিন্তু এখন আমি ডক্টর আতিকের সামনে আমি কথা বলছি, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। আমি paying full attention to our conversation. This is a practice of mindfulness, awareness. আমি এখন ডক্টর আতিকের সাথে কথা বলছি, করোনা ভাইরাসের চলছে, সব অনেকের দুঃখ হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, বাট ফোকাস করছি। ঠিক তেমনি ভাবে আমি এখন আমার বন্ধুর সাথে কথা বলছি, করোনা ভাইরাস সম্পর্ক আসছে, কিন্তু অতীতে কথা বলছি, নিজেকে হালকা করছি। হ্যাঁ, এটা একটা হেল্প করে। যেমন আমি আমার একটা পার্সোনাল এক্সাম্পল দিচ্ছি। আমার এক ভাই থাকে বাংলাদেশে, তো সে করলো কি, সে তার আমাদের সমস্ত ভাই বোনদের কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ বাংলাদেশে আছে, কেউ নিউ ইয়র্কে আছে, 4-5 জন আপনাদের ফ্লোরিডাতে আছে। যে সবাই আমরা একত্রিত হলে মাঝে মধ্যে রাত্রি 1টার সময় ফোন করে। এইটা কিন্তু একটা সাইকোলজিক্যাল রিকানেকশন। সবাই কিন্তু জিজ্ঞেস করছে, আচ্ছা কি খবর, আপনারা কেমন আছেন, কি রান্না করলেন। এটা কিন্তু একটা ডিফেন্স মেকানিজম বলা হয় আর কি। এটা দুনিয়াতে যে কোনো সব জায়গায় হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে টিভিতে প্রোগ্রাম করছে, গান গাচ্ছে বিভিন্ন ইয়েরা। তো আমাকে জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন, ভালো আছেন। তারপর হঠাৎ করে জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো মুনির ভাই, নিউ ইয়র্কের কি অবস্থা। আমি দেখছি 4-5 জনের চেহারা ভাসছে ওখানে। তা আমি আস্তে আস্তে বলা শুরু করলাম। যখন আমি কিন্তু বলছি, ওদের ফেস আমি অবলম্বন করছি, যখনই দেখছি যে যখন একটু বেশি ইনফরমেশন দিচ্ছি, ওদের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আমি সাবধান হয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে যে রিকানেকশন। তো আমি যদি আবার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে লেস এক্সপোজার টু দ্য নিউজ, মেইনটেইন রুটিন লাইফ। সেটা বিভিন্নভাবে রুটিনটা যদি মনে করে, ইউ হ্যাভ টু স্টার্ট, ইউ নো হোয়াট রুটিনস আই এম টকিং অ্যাবাউট। আপনার জন্য রুটিন একরকম, আমার জন্য রুটিন আরেক রকম। রিকানেক্ট উইথ ইয়োর ফ্যামিলি, দেন ইয়োর হেলদি লাইফস্টাইল। আরেকটা জিনিস, দুনিয়ার সবার জন্য নেগেটিভ থিঙ্কিংস আমাদের অ্যাভয়েড করতে হবে। ট্রাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল পজিটিভ থিঙ্কিংস। এই জিনিসটা যদিও করোনা ভাইরাস, দেখেন আস্তে আস্তে কিন্তু প্রকোপটা কিন্তু কমছে, কিন্তু লকডাউন অনেক জায়গাতে কিন্তু উঠে যাচ্ছে। there are some positive points. আমরা যে একেবারেই যে নেগেটিভ হচ্ছে সেটা না, কিন্তু ইয়েস, আমরা মৃত্যুর খবর পাচ্ছি, আমরা অ্যাডমিশন রেট কমে যাচ্ছে, মৃত্যুর হারটা একবার একটু বাড়ছে, কমছে, কিন্তু যে ভয় ভীতিটা, আমি বলছি যে নিউ ইয়র্ক শহরে যে ভয় ভীতিটা ছিল, সেটা কিন্তু আলাপ আলোচনা করার মধ্যে বোঝা যাচ্ছে ইটস লেস, ইটস ডিক্রিজিং। সো দিস আর অল পজিটিভ। You are staying in Bangladesh, you are in Italy, you are in China. If you accept this thing, accept anxiety, accept stress, and think positive way. এটা হচ্ছে আমার অ্যাডভাইস আর কি। থিঙ্ক পজিটিভলি, যেটা খুব Think positively. ইম্পর্টেন্ট একটা কথা বলেন, থিঙ্ক পজিটিভলি। এখন আস্তে আস্তে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা অনেকটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল করে নিয়েছি একজনের সাথে আরেকজনের, এবং আমরা আরো অনেক কিছু নতুন জিনিস অ্যাডাপ্ট করছি, যেটা আমাদের জীবনে আগে কোনো সময় ছিল না। Exactly. এবং করোনা ভাইরাস যে খুব শিগগিরই আমাদের ছেড়ে চলে যাবে, তাও সত্যি না। বাস্তবতা হলো যে এটা আমাদের এখানে থাকবে, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত থাকবে, এবং কবে ভ্যাকসিন আসবে সেটা আমরা জানি না। তো এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে সময়টা এসেছে, এই সোশ্যাল ডিস্টেন্সিং এর সময় আমরা এমন কি করতে পারি যেটা আমাদের মানসিক স্বাস্থ্যকে বুস্ট আপ করতে পারে? সোশ্যাল ডিস্টেন্স, এটা হচ্ছে দুইটা জিনিস। এখন হচ্ছে কি আস্তে আস্তে মানুষ কিন্তু মিড মার্চ থেকে নিয়ে মে পর্যন্ত কিন্তু দে ওয়্যার টোটালি এক্সস্টেড। কিন্তু যদিও তারা জানছে, যেমন দুই ধরনের ইনফরমেশন পাচ্ছি। একটা পাচ্ছি যে হ্যাঁ, ভেরি সিভিয়ার হচ্ছে ইনফেকশন, ডিজাস্টার হচ্ছে, কিন্তু আবার অনেক লোকের কাজ নেই, কিন্তু অনেক একটু বাইরে যেতে যাচ্ছে। কিন্তু যেটাই হোক না কেন, সোশ্যাল ডিস্টেন্স ইয়েস আমাদেরকে মেনটেন করতে হবে। পজিটিভ জিনিস মাথায় রেখে যে হ্যাঁ, আমরা মাস্ক করে যাব, আমরা 6 ফিট ডিস্টেন্স। যদি আমরা দোকানে যাচ্ছি, এখন কিন্তু কিছু কিছু দোকান খুলে যাচ্ছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ডিফারেন্ট
কান্ট্রি তাদের হেলথ এজেন্সিগুলো স্পেসিফিক ভাবে নির্দেশ না দেয়, আমাদের সব ডাক্তারদের অ্যাডভাইস হবে ইউ হ্যাভ টু মেনটেন ইউর ওন সেফটি। হ্যাঁ, আমরা 6 ফিট ডিস্টেন্স মেনটেন করব, আমরা মাস্ক পরবো। মাস্ক পরার একটা কারণ হচ্ছে যে ইউ আর রেসপেক্টিং ইয়োর সেলফ, ইউ আর রেসপেক্টিং দ্য গাইডলাইন্স, ইউ আর রেসপেক্টিং আদার পিপল। হ্যাঁ, তাহলে আমরা দোকানে যাচ্ছি কিন্তু সাবধান অনুযায়ী যাচ্ছি। হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। হ্যাঁ, এবং যদি আমরা দেখে নিই যে হ্যাঁ ধীরে ধীরে জিনিসটা কমে আসছে, তখন আমরা হয়তো নিজের একটু শান্তি পাবো আর কি। আমি আরেকটা জিনিসের দিকে দৃষ্টিপাত করতে চাই, যেটা আমরা নিউ ইয়র্কে দেখেছি, যে বিশেষ করে স্বাস্থ্যকর্মী আমরা যারা কাজ করছি, আমাদের মধ্যে অবশ্যই এংজাইটি কাজ করছে, কিন্তু স্বাস্থ্যকর্মীদের উপরে ওভারঅল কাজের হারও অনেক বেশি, কারণ আমাদের কাজের পরিমাণ বেড়ে গেছে। আমাদের মধ্যে অনেক স্বাস্থ্যকর্মীর বেতন অনেকে পাচ্ছে না। অনেকের শিফট আফটার শিফট কাজ করতে হচ্ছে, বিশেষ করে যারা ইমার্জেন্সি রুমে কাজ করে। পুরোপুরি অনিশ্চয়তা এবং ভয়, এবং আমরা দেখেছি যে নিউ ইয়র্কে, ইটালিতে এবং রাশিয়াতে বেশ কজন ডাক্তার আত্মহত্যাও করেছে। আমাদের চিকিৎসক বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আপনার উপদেশ কি? স্বাস্থ্যকর্মীদের উপদেশ, আপনি নিজেও ডাক্তার একজন, স্বাস্থ্যকর্মীকে উপদেশ দেওয়া এবং জনসাধারণকে উপদেশ দেওয়ার মধ্যে একটু তফাৎ। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আগে জানতে হবে যে আমাদের এই স্বাস্থ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের প্রবলেমটা কি হচ্ছে, সেটা বাংলাদেশ হোক, সেটা এখানেই হোক, ইটালিতে হোক, চায়নাতে হোক, যেখানেই হোক না কেন, মেইন কারণ হচ্ছে যে এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের কখনো হয় নাই। কিন্তু হ্যাঁ, প্যান্ডেমিক হয়েছে, আগে হয়েছে ভাইরাসের প্রবলেম, কিন্তু এই ধরনের সিচুয়েশনে ওরা কখনো পড়ে নাই। স্বাস্থ্যকর্মীরা ফ্রন্টলাইন ওয়ার্কার, সেটা ফিজিশিয়ানস হোক, নার্স হোক, অন্যান্য এনওয়াইপিডি অফিসার হোক, যেটাই হোক, ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা হিউজ একটা ওভারওয়েলমিং সিচুয়েশন। হ্যাঁ, নিউ ইয়র্কের তো মানে তুলনায় ছিল না, যে এলমাস হসপিটালে হ্যাঁ ওভারওয়েলমড, তারা পেশেন্ট আসছে, হ্যাঁ আইসিইউ ভর্তি, হ্যাঁ সিক পেশেন্টস, তারপরে ওরা ম্যানেজ করতে পারছে না, এটা একটা জিনিস। তারপরে হচ্ছে এক সময়, এখন যদিও রিসোর্সেস, যে সময় তারা বা ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা ডিল করছে না, ওই সময় কিন্তু ওদের সত্যি কথা ওদের ইনএফিশিয়েন্ট রিসোর্সেস ছিল, কিন্তু সাপ্লাইজ কম ছিল। তারপর আরেকটা হচ্ছে ইনএফিশিয়েন্ট রিসোর্স, শুধু সাপ্লাইজ না, ইনএফিশিয়েন্ট ইনফরমেশন। আমরা এখন পর্যন্ত পিন পয়েন্ট করে কেউ কিন্তু বলতে পারবে না যে এই চিকিৎসাটা এটা মানে এটার জন্য এই চিকিৎসাটা। বিভিন্ন জন যাচ্ছে, বিভিন্ন জন থাকার পরে একে এই ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, ওকে ওই ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু পিন পয়েন্ট করে কিন্তু কেউ বলতে পারছে না কি ধরনের চিকিৎসা ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কাইন্ড অফ পেশেন্টস। তা এই যে ওভারওয়েলমিং সিচুয়েশন, কোনো রেস্ট নাই, কিন্তু টোটালি কাজ করতেছে। তারপরে তারা দেখছে যে পেশেন্ট মারা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এটা আপনি পিপি পড়ছেন, রাইট? আগে যেমন পেশেন্টের সাথে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারছেন, ইউ আর গেটিং ইনফরমেশন ফ্রম দ্য পেশেন্ট। এই যে একটা ব্লক, যদিও ইয়াস ফ্রন্টলাইন ওয়ার্কার্স আর ডেডিকেটেড, পেশেন্টকে তারা ট্রিট করছে, সামহাউ দের ইজ এ গ্যাপ। এই পিপিএ পড়ার জন্য তার মানসিক, সে হচ্ছে একটা, তার নিজস্ব এনজাইটি আছে, নিজস্ব ফেয়ার আছে যে আমি কি, আমার ডিজিজ হবে কিনা, তারপরে আমি যে বাসায় যাব আমার ফ্যামিলি মেম্বার্স কে ইনফেক্টেড হবে কিনা, আর আমি যে পেশেন্টকে ঠিক মতো ডিল করতে পারছি, পেশেন্টকে সে ডিল করতে পারছে না ঠিক মতো সাইকোলজিক্যালি, পেশেন্টের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে সে ইনফরমেশন পাচ্ছে না। So this is totally new environment, new working environment, in addition to the lifestyle changes at his or her home. তারপরে হচ্ছে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মৃত্যুর সংবাদগুলো পাচ্ছে আর কি, ওভারওয়েলমিং। তারপর কিছু কিছু জিনিস আছে, সাম ওয়ার্কার্স আর ইনএক্সপিরিয়েন্স, মেবি তারা অতটা হয়তো আইসিইউতে তারা কাজ করেনি কখনো, এরকম ওভারওয়েলমিং সিচুয়েশন হয়নি কখনো। হ্যাঁ, এই সমস্ত কিছু মিলে ওদের এই এংজাইটি, টেনশন হচ্ছে। আরেকটা প্রবলেম, আমি এটা প্রবলেম অনেক সময় ফ্রন্টলাইন যারা হেলথ ওয়ার্কার, ওরা সহজে কিন্তু দে আর হেজিটেন্ট টু টক টু এ মেন্টাল হেলথ প্রফেশনালস। হ্যাঁ, এটা সত্যি কথা। ওরা সহজে চাবে না যে হ্যাঁ আমার এখন, স্বীকার করতে চাবে না যে আমার একটা মেন্টাল ইস্যুস হচ্ছে। কিন্তু এই মুহূর্তে অ্যাডভাইস হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ইমোশনস। আমাদের নিজের ইমোশনসকে জানতে হবে। আপনার সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলার দরকার নেই সঙ্গে সঙ্গে, ইউ কানেক্ট, সেম অ্যাডভাইস, কানেক্ট উইথ ইউর কলিগস। হ্যাঁ, আমরা চাবো না, এই যে আপনি একটা এক্সাম্পল দিলেন যে একটা ঘটনা ঘটেছে, সুইসাইড, এটা ওভারওয়েলমিং। হ্যাঁ, ইভেন আরো ইনফরমেশন পেয়েছি যে হসপিটালের ওয়ার্কাররা যাচ্ছে, বাসায় এসে তাদের স্পাউসরা বলছে যে কালকে আমার ওয়াইফ গেল হসপিটালে, শি ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, when she came back she was crying vehement, তার কান্না বন্ধ করা যাচ্ছে না, কিন্তু কোনো সাইকিয়াট্রিস্টের পরামর্শ সে নেয়নি। কিন্তু এইসব ক্ষেত্রে অ্যাডভাইস হবে, ইয়েস আপনি গেজ করেন আমার ইমোশনসটা কতটুকু, আমি কি এনজাইটি হচ্ছে, আমার কি কারোর সাথে কথা বলার প্রয়োজন আছে কিনা,
বা আমার ডক্টরের হেল্প নেওয়ার আছে কিনা, কারণ দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। উই একটা পিরিয়ড করে যদি আমি শেষ করি, উই ডোন্ট ওয়ান্ট এনি ব্যাড আউটকামস, যেটা আপনি বললেন সুইসাইড করলে তো সবকিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ধাপে 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 আমরা ইন্টারভিন করতে পারি বিভিন্নভাবে, ইভেন ফ্যামিলি মেম্বার্স ইন্টারভিন করতে পারে। আপনি কয়েকটা খুব সুন্দর কথা বলেছেন মনির ভাই। একটা কথা যেটা বলেছেন সেটা হলো যে এইরকম কোনো পরিস্থিতি আমরা সাধারণ মানুষ কিংবা চিকিৎসক আমাদের সারা জীবনেও আমরা মুখোমুখি হইনি। এবং সেটাই একটা বড় ডাইলেমা। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য যখন একটা মানুষের একটা বিপর্যয়ের মুখে পড়ে বা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, তখন একটা সোশ্যাল স্টিগমা কাজ করে যেটা আমাদেরকে এর মুখোমুখি আমরা পড়লেও আমরা স্বীকার করতে চাই না কিংবা আমাদের পারিপার্শ্বিক যারা আছে তারা স্বীকার করতে চান না। যে কথাটা আপনি এইমাত্র বললেন যে অনেক চিকিৎসক খুবই পরিশ্রান্ত হয়ে কিংবা মানসিক চাপের মধ্যে বাসায় ফিরছেন এবং ফিরে কান্নাকাটি করছেন। কিন্তু জিনিসটাকে আমরা অনেক সময় সোশ্যাল স্টিগমার কারণে এটা আমরা পুরোপুরি আ আ এটার জন্য কোনো প্রতিকার করতে পারি কিনা বা এটার জন্য কোনো পদক্ষেপ নিতে পারি কিনা সেটা নিচ্ছি না। তো সেই কথাটা আপনি খুব সুন্দর করে বললেন যে আমরা কিভাবে সেটা মুখোমুখি হতে পারি। আ এখন আমার কাছে আপনার একটা প্রশ্ন যে বাংলাদেশে যেখানে অ্যাম আ নানা ধরনের নানা শ্রেণীর মানুষ আছে এবং একটা জিনিস আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নানা রকম সোশ্যাল আনরেস্ট হচ্ছে এবং যারা ইভেন আইসোলেশন এ বাসায় আছে আমরা দেখছি যে আ আ অনেক মহিলাদের উপরে শারীরিক নির্যাতন হচ্ছে, মানসিক নির্যাতন হচ্ছে। এটা একটা মানসিক স্বাস্থ্যের অবনতির বহিঃপ্রকাশ। আ এবং এটা অনেক ক্ষেত্রে আমরা মনে করছি যে এরকম একটা প্রচুর্য বিপর্যয়ের মুখে এটা স্বাভাবিক। এই যে আমাদের যে সোশ্যাল আনরেস্ট হচ্ছে বা আমাদের অ্যাবিউজ হচ্ছে অনেক জায়গায় বিশেষ করে মহিলারা বা শিশুরা, আ এটার থেকে এই সম্পর্কে আপনার অ্যাডভাইস কি? আচ্ছা, এটা ভেরি, ভেরি গুরুত্বপূর্ণ, সাংঘাতিক ইম্পোর্টেন্ট। এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে না, এখানেও কিন্তু হচ্ছে। এখানে আমাদের একটা ডিসকাশন হলো এই গত পরশু। এই আমেরিকার বিভিন্ন স্টেটে কিন্তু এখন এই ভায়োলেন্স এর রিপোর্ট আসছে। NY 911 ওরা রিপোর্ট পাচ্ছে। এই একটাই কারণ, এটা হচ্ছে যে কখনো এই এই যে শেল্টারিং বলে, আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন, সবাই আমরা একসাথে। আর যদি আপনি স্পেসিফিকলি বাংলাদেশের কথা বললেন, এটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। এই সব আগে যেমন একটা ভেন্টিলেশন ছিল, আমি বাইরে যাচ্ছি, ওই বাসার লোক বাইরে কাজ করতে যাচ্ছে, কিন্তু এখন সে বাইরে কাজ করতে পারছে না, সে বাসায় আসছে, একটা আনরেস্ট এনভায়রনমেন্ট শুরু হচ্ছে। এখন যদি সে বাসায় তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার ওয়াইফ আছে, এখন ওয়াইফকে সে বলে যে তুমি বাইরে যেতে পারবে না, আরেকটা একটা বাধা সৃষ্টি হচ্ছে, সবাই থাকছে। এখন এই যে অ্যাবিউজটা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাবিউজ হতে পারে। প্রথমে একটা হচ্ছে ডোমেস্টিক ডিসপিউট দিয়ে শুরু হতে পারে, ডোমেস্টিক ডিসপিউট, তারপরে একটা ক্রিটিসাইজ করলো, তারপরে যে ফিজিক্যাল ভায়োলেন্সটা আসছে কিন্তু, হ্যাঁ। তারপর এই ভায়োলেন্সের মধ্যে কিন্তু শিশুরাও কিন্তু ইনভলভ। দেখেন, এই শিশুরা যেমন এখন ওদের স্কুল বন্ধ, অন্তত এখানকার প্রেক্ষাপটে ওরা কিন্তু বাইরে যেতে পারে। বাংলাদেশে একটা হচ্ছে যে হয়তো ওদের আত্মীয় স্বজন আছে, হয়তো সামহাও ওরা হয়তো লকডাউন ওরকম ভাবে মেনটেন হচ্ছে না। এখানে কিন্তু লকডাউন কিন্তু ভেরি স্ট্রিক্টলি মেনটেন হচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা জিনিস হচ্ছে যে ওরা হয়তো কিছুটা আউটলেট করতে পারছে, হ্যাঁ, যেটা ওদের অতটা মানে সাবধানতা অবলম্বন করা উচিত, বা সামহাও ওরা একটু মিনিমাইজ হচ্ছে, ওরা হয়তো অতটা লকডাউন অনেক সময় স্ট্রিক্টলি মেনটেন করছে না। তো সেখানে একটা অ্যাভিনিউ আছে আউটলেট নিজের ভেন্টিলেট করা। আর এখানে হচ্ছে যে বন্দি, এখানে স্পেশালি টিন এজেস গুলো বাইরে যেতে পারছে না, কিন্তু ওরা বাসায় বন্দি। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ওরা কাটলো, তারপরে ওদের এংজাইটি, ইরিটেবলটা বেড়ে গেল। আমার কাছে এরকম মাঝে মধ্যে ফোন এখন কিন্তু সত্যি আসা শুরু করলো। এটা হচ্ছে যে আফটার এফেক্ট, যে মনির ভাই এখন এই যে মানে স্পাউসের কথা বললো, ছোটখাটো ব্যাপারে রেগে যাচ্ছে, জিনিস ভাঙাভাঙি শুরু হলো ছোটখাটো ব্যাপারে। ইভেন এমন পর্যায়ে দেখা যাচ্ছে যে এই ডোমেস্টিক ডিসপিউট এটা শুরু হচ্ছে, আগে হয়তো এটা ছিল না, কিন্তু এখন শুরু হচ্ছে। যেমন হঠাৎ করে কথার টোনটা চেঞ্জ হলো, আগে তুমি করে কথা বলতো, এখন তুই করে শুরু হলো, তারপরে ধাক্কাধাক্কি শুরু হলো, তারপরে ফিজিক্যাল ভায়োলেন্সটা শুরু হলো, তারপরে একজন আরেকজনকে থ্রেট করছে, আমি এখন পুলিশ কল করবো, তুমি ঠিক আছে তুমি পুলিশ। এখন অনেক সময় দেখা গেছে এটা দিস ইজ রিয়েল সিনারিও এখানে, যে পুলিশ ওয়াজ কল, পুলিশ আসছে, এবং পুলিশরা যারা এই মেন্টাল হেলথ ওয়ার্কার যে অ্যাডভাইস দেয়, তারা কিন্তু এখন সেই অ্যাডভাইস দেওয়া শুরু করলো। ওরা ভ্যালিডেট করতেছে, ইয়েস, ভ্যালিডেট হচ্ছে যে আপনি যেটা বলছেন সেটাকে আমি কিন্তু এগেইনস্টে যাচ্ছি না,
আমি আপনার সাথে সম্মতি করছি আর কি, যে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে তোমরা এটা কিন্তু একটা অ্যাডভাইসও যাচ্ছে যারা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে আর কি, বুঝতে পারছি যে তোমরা খুব কঠিন অবস্থায় যাচ্ছ, এটা শুধু তোমরা না, ইউ আর নট অ্যালোন, সবাই কিন্তু একই পরিস্থিতির মধ্যে পড়ছে। এখন যে ডোমেস্টিক ভায়োলেন্সের ট্রাই টু সলভ অ্যামং দ্য ফ্যামিলি মেম্বার্স, কারণ আমরা এখন তোমাদেরকে যদি বেশি মারামারি হয় তাহলে আলাদা কথা, কিন্তু আমরা পারতপক্ষে তোমাদেরকে হসপিটালে নিব না। তো এই ঘটনা হয়েছে, ওরে আমাকে বলে যে মুনিব ভাই, পরে পুলিশ ডাকলাম, পুলিশ কিছু বললো না, এই অ্যাডভাইস দিয়ে ওরা চলে গেল আর কি। তা ওই একটা অ্যাডভাইস হচ্ছে যে আপনারা আপনারা সলভ করার চেষ্টা করেন নিজেদের ভিতরে। আর বাচ্চাদের ব্যাপারে বলবো, যেমন শিশু চাইল্ড নেগলেক্ট বেড়ে যাচ্ছে, ওদের সাথে কথা বলেন। আর শিশুদেরকে যে আপনি যখন অ্যাডভাইস দিবেন, আপনার একটা ধারণা থাকতে হবে যে আপনি তাকে যে অ্যাডভাইস দিচ্ছেন এটা শুধু এজ অ্যাপ্রোপ্রিয়েট। যদি আপনি এজ গুলোকে ভাগ করে নেন, 3 থেকে 5 বছর প্রি স্কুল এজ, 6 থেকে 12 বছর স্কুল এজ, 12 থেকে এটা টিন এজের, 3 থেকে 5 বছরের ছেলেমেয়েরা কিন্তু বন্দী, ওরা কিন্তু জিনিসটা রিয়েলাইজ, ওদের মনে হচ্ছে এটা ফান, একটা ভ্যাকেশন হচ্ছে। হ্যাঁ, 6 বছর থেকে 12 বছরের বাচ্চারা ভাইরাস সম্বন্ধে জানে। হ্যাঁ, এইসব ছেলে মেয়েদের কিন্তু প্রচন্ড একটা প্রশ্ন থাকে আর কি, তো ওই প্রশ্নগুলোকে আপনি আন্ডারস্ট্যান্ড করেন। আরেকটা অ্যাডভাইস হচ্ছে, আপনি যদি হাউস হোল্ড থাকেন, মানে ইউ আর দ্য হাউস হোল্ড মানে মেইন মেম্বার, নিজেকে আগে কাম থাকতে হবে, নিজেকে আগে বুঝতে হবে পরিস্থিতি। আপনি যদি কাম থাকেন তাহলে আপনি পরিস্থিতি ট্যাকল করতে পারবেন আর কি। দিস অ্যাডভাইস ফর বাংলাদেশ, ফর হিয়ার ডোমেস্টিক ভায়োলেন্স, ইয়েস, এই জিনিসটা বেশি দিন থাকবে না। আপনার সংবেদনশীল হন, সেন্সিটিভ হন, জিনিসটা ডাক্তারদের কাছে যাওয়ার দরকার নাই, আগে নিজেরাই একটু বোঝার চেষ্টা করেন। তারপরে তবে ফাইনাল একটা কথা বলবো, যে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কেউ যদি শিকার হয়, যখন দেখবেন যে ফিজিক্যাল তার প্রচন্ড ক্ষতি হচ্ছে, যে ফিজিক্যাল জিওপ্যাটাইজ হচ্ছে, দেন ইউ নিড হেল্প। বাংলাদেশে আপনার যে ডোমেস্টিক ভায়োলেন্স এজেন্সি আছে সেখানে ফোন করেন, এখানেও ডোমেস্টিক ভায়োলেন্স হটলাইন আছে, ফোন করবেন, 911 ফোন করবেন। মোদ্দা কথা, মোস্ট ইম্পর্টেন্ট, যখন দেখবেন যে ভায়োলেন্সটা অতিরিক্ত হচ্ছে, সেফটি, আমার জীবনের হুমকি আসছে, আপনাকে সাহায্য নিতে হবে আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ মুনিব ভাই, আপনি খুব চমৎকার ভাবে প্রত্যেকটা কথা বিশ্লেষণ করলেন এবং বললেন। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার, আমরা প্রত্যেকেই একটা বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি, এবং সংবেদনশীলতা, প্রত্যেকের ব্যক্তিগত সংবেদনশীলতা একটা অপরিহার্য জিনিস। আপনি যে কথাটা বললেন, আমরা প্রত্যেকেই একটি আনপ্রেসিডেন্টেড বা পূর্বে যা দেখা যায়নি সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এবং এই সময় প্রত্যেকটা পরিবারের একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রাখা, এবং যে সমস্ত বন্ধু বা আত্মীয় স্বজন দূরে আছে তাদের সাথে যোগাযোগ রাখা। আপনি যেমন বললেন যে আপনাদের পরিবারের বিভিন্ন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা বাইরে আছে, একটা সময় আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, এবং যদি কোনো ওয়ার্নিং সাইন দেখা যায়, যেটা আপনি বললেন যে কারো যদি কোনো সিগনিফিকেন্ট ফিজিক্যাল থ্রেটের ব্যাপার আসছে এই এংজাইটি থেকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মেজার গুলো নেওয়ার জন্য আশা করি আমরা যে বিপদের মুখোমুখি সেটা কেটে যাবে। আশা করি আমরা একজনের প্রতি আরেকজন সংবেদনশীল হব। আশা করি আমরা চেষ্টা করব যে এই রকম একটা পরিস্থিতি আমরা ভালোভাবে মোকাবেলা করব এবং এটি অতিক্রম করতে সক্ষম হব। অনেক ধন্যবাদ ডাক্তার মুনিবুর রহমান খান, মুনির ভাই। ভবিষ্যতে আবারও আপনার সাথে কথা বলবো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ।